এমন একটা পরিবেশ, সবাই স্বাভাবিক থাকলেও নাসিমার কেমন হাঁসফাঁস লাগছে। কেননা উপহার তো তাদেরই দেওয়ার কথা আগে, কিন্তু তিনি তো কোনো প্রস্তুতি নিয়ে আসেনি। এখন মান সম্মান তো ধুলোয় মিশে যাবে। তিনি অসহায় চোখে তাকালেন নাফির দিকে। মায়ের অস্বস্তি খানিকক্ষণ আগে থেকে লক্ষ্য করেছে নাফি। কী কারণে এমন হচ্ছে সেটাও হয়তো বুঝতে পারছে। নাফির চোখ ইশারায় নাসিমাকে শান্ত হতে বলল। হুট করে সে কোথা থেকে যেন দুইটা বক্স বের করলো। একটা রিং বক্স, সেটা খুলে নাফি বের করে একটা সুন্দর আংটি। এক হাতে আংটি ধরে অন্য হাতে বাড়িয়ে দিল হিয়ার দিকে। এতে চাপে পড়ে হিয়া নিজের হাত এগিয়ে দিল নাফির দিকে। নাফি খুব যত্নে আংটিটি পরিয়ে দিল হিয়ার অনামিকায়। নাসিমা অবাক হলেন বই কি, তার মানে নাফির প্ল্যান ছিল এটা। আশ্চর্য, তিনি কিছুই ধরতে পারলেন না। নাফি এইবার অন্য বক্সটা খুললো, তাতে ছিল নাকফুল। ওইটা সে সকলের সামনে হিয়ার হাতে দিল। দীনকণ্ঠে বলল, এটা পরে নিও। আর শোনো, লোক কি বলবে তাতে কিছু যায় আসে না আমার। এই নাগপুর সাক্ষী প্রিয়তমা। আজ থেকে তোমার সব লড়াইয়ে আমি তোমার সামনে থাকবো। বিপদের দিনে আগলে রাখবো, সুসময়ের সঙ্গী হব। এর কথা শুনে তুবা সহ হিয়ার কাজিন মহল হৈ হৈ করে উঠল। হইচই এর ফাঁকে নাফি আরেকটা বক্স এগিয়ে দিল নাসিমার দিকে। নাসিমা আজ অন্য নাফিকে আবিষ্কার করলেন। তবে তিনি খুবই খুশি, তার ছেলে তার সম্মান রেখেছে। নাসিমা বক্স খুলে দেখলেন হাত তাতে দুইটা সোনার চুড়ি রাখা। নাসিমা এগিয়ে গেলেন হিয়ার দিকে। হিয়ার মাথায় হাত বুলিয়ে দিলেন। কান্না বিজড়িত গলায় বললেন, কি হও মা, খুব সুখী হও। তিনি হিয়ার দুহাতে চুড়ি পরিয়ে দিলেন। সময় ও স্রোত কারোর জন্য বসে থাকে না, চলতে থাকে আপন গতিতে। পেরিয়েছে 2 দিন, অর্থাৎ হিয়ার বিবাহর দ্বিতীয় দিন আজ। কালকে নাফিরা ওকে নিতে আসবে। কি অদ্ভুত না, কিছুদিনের ভেতরে কিভাবে হিয়ার জীবনটা পাল্টে গেল। প্রথমে রাজের ধোঁকা, তারপর রুহির পাল্টে যাওয়া, এখন আবার বিয়ে। কিভাবে কি হয়ে গেল হিয়ার কিছুই বুঝতে পারছে না। তখন মাঝরাত। হিয়া বিষণ্ণ মনে বসে আছে জানালার পাশে। মৃদু হওয়ার জানালার সাপের রঙা পর্দাগুলো উড়ছে, লম্বা চুলগুলো ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। সেদিকে মেয়েটার কোনো খেয়ালই নেই। সব কিছুর উপর সে মহা বিরক্ত হয়ে গেছে। হায়, কালকে সকালে তার নাকি তাকে আবার চলে যেতে হবে। যে মেয়েটা বিশ্বাসই হচ্ছে না তার বিয়ে হয়েছে, তাকে নাকি কালকে শ্বশুরবাড়ি যেতে হবে। হিয়া কিছুই বুঝতে পারছে না। মায়ের কাছ থেকে হিয়া জেনেছে রুহি তার বিয়ের বিষয় জানে না। এটাও চিন্তার বিষয়, কেন রুহি রাজকে জানানো হয়নি তার বিয়ের কথা। শুধুই কি সারপ্রাইজ দেওয়ার জন্য, নাকি এর ভিতরে কোনো গল্প আছে যা হিয়া জানে না। তারপর নাফিকে সে প্রপোজ করলো, অথচ নাফি তাকে রিজেক্ট করলো। আবার হুট করে নাফির সাথে তার কিভাবে বিয়ে হলো। সব কিছু হিয়ার মাথার উপর দিয়ে যাচ্ছে, তাল গলিয়ে পাকে যাচ্ছে সব কিছু। হ্যাঁ, এটা ঠিক, সে নাফিকে বিয়ে করতে চেয়েছিল এবং জেসি পরে প্রপোজও করেছিল। কিন্তু তারপর তো সে ডিসিশন পাল্টে ফেলেছিল। নাফিকে তো সে ভালোবাসেনি, শুধু ব্যবহার করতে চেয়েছিল। যেই মানুষটার কাছে সে রিজেক্ট হয়েছে, তার সাথে কিভাবে সংসার করবে মেয়েটা। এমনিতে ওদের বিয়ের পরে নাফির সঙ্গে একবারও কথা হয়নি হিয়ার। যদিও নাফি বহুতবার কল করেছিল, কিন্তু হিয়া রিসিভ করেনি। কি বলবে সে কল রিসিভ করে। হিয়ার মন খারাপের আরেকটা কারণ হলো মাকে ছেড়ে চলে যেতে হবে। হিয়া যে মা ছাড়া এই দুনিয়ায় কেউ নেই, আর হিয়ার মারও নেই। মাকে ছাড়া হিয়া খুব বেশি দিন কোথাও থাকেনি। ওই বাড়িতে কিভাবে থাকবে হিয়া। আরও তো বিয়েটা যদি স্বাভাবিকভাবে হতো তাহলে কোনো কথা ছিল না। এভাবে হঠাৎ বিয়ে, হঠাৎ শ্বশুরবাড়ি, এভাবে কারো বিয়ে হয়। তাও তো হিয়ার ভাগ্য ভালো, বড় চাচুর কথায় তাকে 3 দিন সময় দেওয়া হয়েছে রেডি হওয়ার জন্য, বাস্তবতা মেনে নেওয়ার জন্য। না হলে তো নাপিত সেদিনই তাকে নিয়ে যেতে চেয়েছিল। সেদিন নাপিতের বাড়িতে নিয়ে গেলে হিয়ার কি হতো। সেদিনের কথা ভাবতে হিয়া নড়েচড়ে বসলো। নাপির কথা মনে পড়তে মেয়েটা বিরক্ত হলো। নাক মুখ কুঁচকে বিড়বিড় করে বলল, ফাউল লক্ষ্য থাকার। হিয়ার মনে পড়ে 2 দিন আগে তার বিয়ের পরের মুহূর্তের কথা। নাসিমার চুরি পরানো শেষ হয়েছে। যেহেতু নাপির বিয়ে হয়েছে, তাই হিয়াদের বাড়িতে তো আর আজ রাত থাকা যাবে না। কিছুক্ষণ কথাবার্তার পর নাসিমা কামরুল সাহেবকে বললেন, তাহলে আজ আমরা উঠি ভাই সাহেব। আমাদের নতুন বৌমাকে খুব শিগগিরই নিয়ে যাব আমরা। সবাই সহমত পোষণ করলো। নাপির বাচ্চা নাকি বলে উঠল, সে কি, ওকে নিয়ে যাব না? বিয়ে তো হয়ে গেছে, এখন আবার সমস্যা কি? নাসিমা বিস্ফোরিত নয়নে তাকালেন ছেলের পানে। তার সন্দেহ হলো, এটা কি তার ছেলে নাফি, নাকি অন্য কেউ। নাফি তো এমন নয়, সবে বিয়ে হলো। তার নাম শুনে মেয়েটা জ্ঞান হারালো। মেয়েটা তো বিশ্বাসই করতে পারছে না তার বিয়ের কথা, আর এখনই নাকি ওকে বাড়ি নিয়ে যাবে। নাসিমা কিছু বললেন, তার আগে কামরুল হাসান বললেন,
রুহিরা ফিরলে না হয় একেবারে যাক, তখন তো এমনিতেই বড় করে বিয়ে হবে। নাফি নাচক করে বলল, না না আঙ্কেল, আমি চাইছি ওরা দুজন এসে আমরা স্ত্রী আমার বাড়িতে দেখুক, তাহলে ওরা আরও বেশি অবাক হবে। আমি চাই আজই আমরা ওকে নিয়ে যেতে। নাফির কথা শুনে হিয়া আবারও কেঁদে উঠল। হেলেনার বুকে মাথা গুঁজে কাঁদতে কাঁদতে বলল, আম্মু আমি যাব না শ্বশুর বাড়ি, আমি যাব না ওনাদের বাড়ি। কামরুল হাসান বলেন, বাবা বিয়ে যখন হয়ে গেছে, বউ তো তোমারই, যেহেতু সব হঠাৎ হয়েছে, আমাদের মেয়েটা তো এখনও পুরোপুরি মেনে নিতে পারিনি। 2টা দিন সময় দাও মেয়েটাকে, ধীরে সুস্থে তারপর না হয় নিয়ে যেও। নাফি অনিচ্ছা থাকা সত্ত্বেও মেনে নিল। নীতি হলো কামরুল হাসানের কথা। কথা হলো 3 দিন পর নাভি ও নাফির কিছু কাছের মানুষরা এসে হিয়াকে নিয়ে যাবে। আর যেহেতু বিয়েটা এক প্রকার চুরি করে হচ্ছে, তাই কেউ জানবে না এখন। পরে আনুষ্ঠানিকভাবে হিয়াকে আবার উঠিয়ে নেওয়া হবে। সেদিনের কথা ভেবে হিয়া দীর্ঘশ্বাস ছাড়ল। মনে পড়ল নাইমের কথা। কয়েকদিনে হিয়ার একটু কথা হয়নি নাইমের সাথে। এত সব যে ঘটে গেল, নাইমকে তো জানাতে হবে। হিয়া ঠিক করলো কাল সকালে নাইমের সাথে দেখা করবে সে, তারপর না হয় নাপির সঙ্গে চলে যাবে। নাইমের কথা মাথায় আসতে হিয়া উঠে বসলো। আর বসে থাকা যাবে না, এখন না ঘুমালে কালকে সকালে উঠতে পারবে না সে। হিয়া নিজের ফোন থেকে নাইমকে একটা মেসেজ দিয়ে রাখলো, কালকে কোথায় দেখা করবে আর কয়টার সময় আসবে। সকালে উঠে নাইম মেসেজ দেখে সবাই সেখানে চলে যায়। সকাল তখন 7টা। জিহাদ নিজের অগোছালো ঘরটাতে বেঘরে ঘুমাচ্ছে। হঠাৎ ফোনের উচ্চ শব্দে তার ঘুম ভেঙে গেল। ধরফড়িয়ে উঠে বসলো সে। বালিশের পাশ থেকে ফোন নিয়ে জিহাদ দেখলো স্ক্রিনে রাজের কল। জিহাদ ভুরু কুঁচকে তাকালো ফোনের দিকে। সময়ও সেখানে স্পষ্ট, সবে 7টা। রাজ না হানিমুনে গেছে? এত সকালে ঘুম ভাঙলো কীভাবে ওর? জিহাদ অত আর 7-5 ভাবল না, কল রিসিভ করলো সে। জিহাদ কল রিসিভ করার সাথে সাথে শুনতে পেল রাজের কর্কশ গলার স্বর। কী রে ভাই, তোর কি কথা ছিল? তোর সময় ছিল 3 দিন, 2 দিন অলরেডি কেটে গেছে, তোর তো কোনো রেসপন্স নেই, তুই কি করতে পারবি কাজটা? জিয়া থতমত খেয়ে গেল রাজের কথা শুনে। রাজ তো তার সাথে কখনই এমন আচরণ করে না। কিছু হলো নাকি? জিয়াদ কোনো মতে বলো, ভাই আমি তো তপকে তপকে ছিলাম, হিয়া একা পাবো, কিন্তু ও তো বাড়ি থেকে বেরই হয়নি। এখন কি আমি ওই বাড়ি গিয়ে রিপ করে আসবো নাকি? শোন জিহাদ, আমি এত কথা শুনতে চাই না। যে করি হোক ওর একটা কিছু করতেই হবে, না হলে ভাই আমার। থেমে গেল রাজ, কথা আটকে গেল তার। কিছু কিছু সমস্যা থাকে যেগুলো শত কাছের বন্ধু হলো তাদের কাছে শেয়ার করা যায় না। কিছু হয়েছে তোর দোস্ত? খুলে বল আমাকে, তোর কথাবার্তা মনে হচ্ছে তুই ঠিক নেই। রাজ উত্তর দেয় না, নিঃশব্দে কল কেটে দেয়। তার যে কিছু বলার নেই। প্রতিশোধ নিতে গিয়ে সে কি খুব বড় ভুল কাজ করে ফেলেছে? যে ভুলের কোনো মাসুল নেই, ভুলের যন্ত্রণা বয়ে বেড়াতে হবে সারা জীবন। জীবনে বেঁচে থাকতে প্রয়োজন শান্তির। প্রতিটি মানুষ তার জীবনসঙ্গীর কাছে প্রথমে চায় একটু শান্তি। সেই জীবনসঙ্গী যদি হয় অশান্তির মূল কারণ, তাহলে জীবন আর জীবন থাকে না, হয়ে যায় জাহান্নাম। হয়তো রাজের পরিস্থিতি এমন। কল কেটে দিল। জিয়া তার শোয় না, দ্রুত শার্ট পরে নেয় সে। এতগুলো টাকা কিছুতে হাতছাড়া করা যাবে না। জিয়াদ শহরে বস্তি থেকে কিছু গুন্ডা ভাড়া করেছে, সে তাদের কাছে কল দিল প্রথমে। হিয়ার বাড়ির সামনে গিয়ে নজর রাখতে হবে, কে কী করছে কোথায় যাচ্ছে সব কিছু নজরে রাখতে হবে। তারপর ঝোঁক বুঝে কোপ মারতে হবে। হিয়ার ঘুম ভাঙতে ভাঙতে বেজে গেল 9টা। আজকে যেহেতু মেয়েটা চলে যাবে, তাই আর কেউ ডাকলো না হিয়াকে। হিয়া 9টার সময় দ্রুত উঠে ফ্রেশ হয়ে নিল। কোনো রকমের জামা কাপড় বদলে সাধারণ একটা 3 পিস পরল সে। মাথায় হিজাব বেঁধে বেরিয়ে পড়ল নাইমের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে। নাইমকে সে আসতে বলেছিল একটা পার্কে, সেখানে উদ্দেশ্য হিয়া রওনা হলো। মাঝখানে কাটলো কিছুটা সময়। যথাযথ স্থানে পৌঁছতে পৌঁছতে হিয়ার বেজে গেল 10টা। খুব আশা নিয়ে হিয়া এসেছিল, কিন্তু পার্কে আসার পর হিয়ার মনটা খারাপ হয়ে গেল। নাইম আসেনি এখানে। বাসা থেকে তাড়াহুড়া করে আসায় ফোনটাও আনা হয়নি তার। এখন কি করবে মেয়েটা? হিয়া মনক্ষুণ্ণ হলো ভীষণ। তার কপালে কোন কুফা লাগলো কে জানে। এসব অঘটন তার সাথে কেন ঘটছে? হিয়া সারা পার্ক খুঁজল নাইমকে, কিন্তু দুর্ভাগ্যবশত কোথাও খুঁজে পেল না। অর্থাৎ নাইম আসেনি। হিয়া পার্কে বসে অপেক্ষা করতে লাগলো। অনেকটা সময় কাটার পর নাইম এলো না। প্রায় 12টার দিকে হিয়া মন খারাপ করে বাসার দিকে রওনা হলো। বিকেলে তো তাকে নিতে আসবে, আর দেরি করলে চলবে না।
হিয়া পার্ক থেকে বেরিয়ে রিক্সার জন্য দাঁড়ালো রাস্তায়। আজ তার সাথে সব কিছু খারাপ হচ্ছে। অনেকটা সময় কাটার পর রিক্সা পেল না মেয়েটা। হয়তো দুপুরের সময় বলে পাওয়া যাচ্ছে না। তাছাড়া জায়গাটা বেশ নির্জন। হিয়া যখন বিরক্ত হয়ে হাঁটা শুরু করলো, ঠিক তখনই একটা রিক্সা এলো। রিক্সা দেখে হিয়া যেন হাঁপ ছেড়ে বাঁচলো। অবশেষে সে বাড়ি ফিরতে পারবে। সে রিক্সা চড়ে বসলো। এরপর রিক্সা চলতে শুরু করলো আপন গতিতে। অনেকটা পথ আসার পর হিয়া টের পেল, এটা তো তার বাড়ির রাস্তা নয়, রিক্সা তো অন্য রাস্তায় যাচ্ছে। প্রথমে ভালোভাবে মধ্যবয়স্ক রিক্সাওয়ালাকে বলল, আঙ্কেল কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? এটা কি আমার বাসার রাস্তা নয়? রিক্সাওয়ালা হিয়ার কথায় জবাব দেয় না, বরং রিক্সার গতি আরো বাড়িয়ে দেয়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে হিয়ার মাঝে। হিয়া ভয় পায়, কাঁদো কাঁদো হয়ে পড়ে। আঙ্কেল, আপনি রিক্সা থামান। রিক্সাওয়ালা এবারও হিয়ার কথা শোনে না, বরং আগের চেয়ে দ্রুত চালাতে শুরু করে রিক্সা। এইবার হিয়া পুরোপুরি কেঁদে ফেলল। এই চলন্ত রিক্সা থেকে ঝাঁপ দিতেও তার ভয় করছে। হিয়া চিৎকার করতে শুরু করলো এভাবে। রিক্সাওয়ালাকে বলতে লাগলো, রিক্সা থামান বলছি, ভালো হবে না কিন্তু। হিয়ার নন স্টপ কান্নার চিৎকার শুনে রিক্সাওয়ালা বোধহয় ঘাবড়ে গেল। হঠাৎ করে যে রিক্সা ধীরে ধীরে চালাতে লাগলো। হিয়াকে উদ্দেশ্য করে বলল, একটা স্যারের আদেশ আছে, আপনাকে নিয়ে যাইতে কইছে, এইভাবে চিল্লাইন না। হিয়া স্তব্ধ হয়ে কান্না থামায়, সাথে অবাকও হয় সে। কোন স্যার তাকে নিয়ে যেতে বলেছে? হিয়া ভাবল মনে মনে, কি গ্যারান্টি আছে যে এই লোক মিথ্যে বলছে না? হিয়া বলল, আমি যাব না কোথাও, আপনি প্লিজ রিক্সা থামান, আমি কিন্তু পুলিশকে কল করব। রিক্সাওয়ালা হিয়ার কথায় জবাব দেয় না, সে রিক্সা থামায়ও না, নির্বিকার হয়ে তার কাজ করতে থাকে। পুনরায় সেই রিক্সার গতি বাড়িয়েছে। ওদিকে হিয়ার দম বন্ধ লাগছে। সে আরও কয়েকবার মধ্যবয়সী লোকটার সাথে কথা বলার চেষ্টা করলো, কিন্তু প্রতিবারই সে ব্যর্থ হলো। লোকটি তার সাথে আর একটা কথাও বলল না। হিয়া দেখলো আশেপাশে মানুষ তো দূরে একটা কাকপক্ষীও নেই। এখান থেকে ঝাঁপ দিলে তার ক্ষতি ছাড়া আর লাভ হবে না। যদি আহত হয়, এখানে তো কেউ নেই বাঁচানোর মতো। আহত হলে বরং তার পালানোর রাস্তাটাও বন্ধ হয়ে যাবে। হিয়ার হাত পা ঠান্ডা হয়ে আসছে। মেয়েটা সিটিয়ে গেল পুরো। মনে হয় মনে মনে দোয়া কালাম পড়তে লাগলো মেয়েটা। এখন তার হাতে কিছুই নেই অপেক্ষা করা ছাড়া। কিভাবে এখান থেকে পালাবে সেটাই ভাববার বিষয় এখন। হিয়া আশেপাশে খুব খেয়াল করে পর্যবেক্ষণ করতে লাগলো, যদি কারো দেখা পাওয়া যায়। এমন সময় মেয়েটা দেখলো কিছু দূরে একটা গাড়ি পার্ক করা। হিয়ার মনে আশার আলো দেখা দিল। দরবারে প্রার্থনা করতে লাগলো, যার কাছ থেকে সাহায্য করে নিতে পারবে মেয়েটা। কিছুক্ষণের মধ্যে হিয়ারা সেই গাড়ির কাছে পৌঁছালো। হিয়া কিছু করার আগে আশ্চর্যজনকভাবে রিক্সাওয়ালা উক্ত গাড়ির কাছে রিক্সাটা থামিয়ে দিল। এতে অবাকের বদলে চমকে যায় হিয়া। এখানে থামালো কেন? কি আছে গাড়িতে? এইভাবে তো কিডন্যাপ করা হয় মেয়েদের। হিয়া ভীত হয়। রিক্সা থামাতে সে এক সেকেন্ডও বসে থাকে না সেখানে। দ্রুত নেমে যায় সে, এবং কোনো কিছু না দেখে সে রাস্তা দিয়ে এসেছিল সেদিকে দৌড়াতে থাকে। কয়েক কদম দৌড়ানোর পরে একটা পরিচিত ডাকে হিয়ার পা জোড়া থেমে যায়। অবাকের চরম সীমাতে পৌঁছে পিছনে তাকাতেই সে মুহূর্তের চোখে কপালে উঠে মেয়েটার। পিছনে নাফি দাঁড়িয়ে। নাফি দেখেছে হিয়াকে। নাফিকে এখন এই অবস্থায় কোনোভাবে কল্পনা করেনি হিয়া। হিয়া পুরো স্ট্রেস হয়ে গেছে। তার সাথে আসলে কি হচ্ছে এটা কিছুতেই বুঝতে পারল না মেয়েটা। হিয়া একদৃষ্টিতে তাকিয়ে রইল ফর্মাল ড্রেস আপে থাকা নাফির দিকে। ওদিকে নাফি ততক্ষণে হিয়ার কাছাকাছি চলে এসেছে। নাফি হিয়ার সম্মুখে এসে দাঁড়ালো, আলতোভাবে দুহাত রাখলো হিয়ার গালে। আদুরে স্বরে বলল, ভয় পেয়েছো? আমি আছি না? বিয়ের দিনে তো বললাম তোমার সকল কিছুর দায়িত্ব আমার, বিপদে আগলে রাখবো আমি। আমি থাকতে কোনো বিপদ তোমাকে ছুঁতে পারবে না। হিয়া নিজের মধ্যে নেই আপাতত। বলদা মেয়েটা কিছুই বোঝে না যেন। এখন নাভিকে দেখে সে অন্যমনস্ক হয়ে হিসেব মিলাচ্ছে। হিয়ার নীরবতা দেখে হাসল নাভি। সে খেয়াল করলো তাদের থেকে সামান্য দূরত্বে একটা কালো গাড়ি দাঁড় করানো হয়েছে। এখানে পরিবেশটা খানিকটা জঙ্গলের মতো। এইখানে এইভাবে গাড়ি দাঁড় করানোর কোনো মানে হয় না। তবে নাভি আপাতত এইসব দেখতে গেল না। মানুষ আজকাল তিলকে তাল বানাতে সময় নেয় না। কিছু একটা ভেবে নাভি হিয়ার হাত ধরে নিয়ে গেল গাড়ির কাছে। নিজের গাড়ির দরজা খুলে দিল। সে হিয়াকে ডাকলো কয়েকবার, কিন্তু হিয়া তখনও মন্ত্রমুগ্ধের ন্যায় তাকিয়ে আছে নাফির দিকে। সে কি আর এসব শোনে? এক প্রকার বাধ্য হয়ে নাফির হিয়ার বাহু ধরে হালকা ঝাঁকি দিল। এই যে মিসেস নাফি, নিজের মধ্যে এসেছেন? হিয়া হকচকালো, অপ্রস্তুত হয়ে এলোমেলো দৃষ্টি ফেল চারদিকে। হিয়ার বেসামাল অবস্থা দেখে নাফি খুব হাসলো মনে মনে। মুখে বলো,
গাড়িতে উঠো, তারপর সব বলছি। হিয়ার আর কি করার, রোবটের মতো উঠলো গাড়িতে ড্রাইভিং সিটের পাশে। হিয়াকে বসিয়ে নাফি নিজেই বসলো ড্রাইভিং সিটে। এরপর গাড়ি স্টার্ট দিয়ে চললো অজানার উদ্দেশ্যে। কিছুক্ষণ কাটলো নীরবতায়। হিয়া বেচারে অতিরিক্ত শখ খেয়ে জ্ঞান হারায়, যেমন হারিয়েছিল রাজের বিয়ের দিন আর তার বিয়ের দিন। আজও এরকমই হতো, কিন্তু কিভাবে কিভাবে যেন নিজেকে সামনে নিয়েছে হিয়া। এখন নাভির সঙ্গে কি বলবে সে? তার কি মনে নেই নাভি তাকে রিজেক্ট করেছিল? যদিও এখন সে নাভির বউ, তবুও তো এটা তার জন্য অপমানের। ভবিষ্যতে নাতি নাতনিদের সামনে যখন নাভি গল্প করবে এসব কথা, তখন হিয়ার মান সম্মান কোথায় যাবে? হিয়া জানালার দিকে মুখ নিয়ে বাইরের দৃশ্য দেখতে লাগলো। নাভি একটা ফাঁকা জায়গা দেখে গাড়ি থামালো। গাড়ি হঠাৎ বন্ধ হওয়ায় হিয়া অবাক হলো বই কি, তবু সে নাকি নাফির দিকে ফিরে তাকালো না। বাধ্য হয়ে কথা শুরু করলো নাফি নিজেই। আমার কল মেসেজ কেন ইগনোর করছো মিসেস নাফি? অপরিচিত নামের ডাক শুনে থমকালো হিয়া। কি আশ্চর্য, এখন এটাই তার পরিচয়? হিয়া কোনো মতে আওড়ালো, এমনি এমনি কেন? হিয়া তখন অন্যদিকে তাকিয়ে নাফির দিকে তাকাতে যে লজ্জা লাগছে তার। এমনি কি এমনি? হিয়া ফের বলল, এমনি। নাভি তপ্ত শ্বাস ফেলল। এই মেয়ের মাথা নিশ্চিত খারাপ আছে। নাফি নিজের সিট বেল্ট খুলে একটু এগিয়ে গেল হিয়ার দিকে। নাফির নাড়াচাড়া বুঝতে পারল সে। ঘুরে দেখতে গেল ব্যাপারটা। সাথে সাথে দুজনের দূরত্ব কমে আসে। হিয়ার নাক ছুঁয়ে যায় নাফির নাকে। বিনিময় হয় দুজনের মোহিত দৃশ্য। কেউ কিছু বলে না, কোনো টু শব্দ পর্যন্ত হয় না। শুধু চোখে চোখে বিনিময় হয় না বলা কিছু কথা। এভাবে কাটে কিয়ক্ষণ। বেশি ভয় পেয়েছো? হঠাৎ নাফির কথাতে চকিত ওঠে হিয়া। ঘাড় নেড়ে জানায়, ভয় পায়নি। নাভি হিয়ার গাল স্পর্শ করে আবার। সে স্পর্শে কেঁপে ওঠে হিয়া। এর পরপরই নাভি বলে ওঠে, সরি প্রিয়তমা, আমি জানি তুমি ভয় পেয়েছো। জাস্ট একটা সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, বুঝতে পারিনি এতটা ভয় পাবে। হিয়া কোনো উত্তর দেয় না, দৃষ্টি নিচে নামিয়ে রাখে। কল রিসিভ করছো না বিধায় আজকে আম্মুকে কল করেছিলাম, তোমার খবর জানতে চাইছি। বললো তুমি তোমার কোন ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছো। তখনই ভাবলাম একটু দেখা করা যাক। আমি এসে দেখলাম তুমি একা একা বসে আছো। আর মনে পড়ে আসার সময় মাকে বলে এসেছিল কোথায় দেখা করবে তারা। মা নিশ্চয়ই নাপিকে বলে দিয়েছে। হিয়া কিছু বলে না। নাপির স্পর্শে সে লজ্জা পাচ্ছে, যার হিয়ার মুখের দিকে তাকাতেই বোঝা যাচ্ছে। নাপি এই ব্যাপারটা এনজয় করছে আপাতত। হিয়ার চুপ থাকা দেখে নাপি বুঝলো মেয়েটা আজকে নিশ্চয়ই চুপচাপ থাকার ব্রত করে এসেছে। না হলে হ্যাঁ হো কিছু তো একটা বলবে। নাফি এবারও ব্যর্থ শ্বাস ফেলল। গাড়ি স্টার্ট করলো ফের। এরপর গাড়ি সোজা গিয়ে থামলো হিয়াদের বাড়ির সামনে। বাড়ির সামনে আসতে পেরে হিয়া তো মহাখুশি। নাফি গাড়ি থামাতেই হিয়া নামতে উদ্যত হলো। এতে বাদ সাধলো নাফি। তো ব্যস্ত কেন মিসেস? আর কিছু না বলে ব্যাক সিট থেকে কয়েকটা প্যাকেট আনলো সে। কয়েকটা বলতে বেশ কয়েকটা। হিয়া তখন খেয়াল করেনি এসব। নাভি কোনো কথা না বলে হিয়ার হাত ধরিয়ে দিল সেসব। ফের হিয়ার অনেকটা কাছাকাছি এসে বলো, এখানে যা যা আছে তাই দিয়ে সাজবে আজ। আমি খুব শিগগিরই আসছি। আজ উভ্রান্তের ন্যায় করছে, সারা ঘর জুড়ে পায়চারি করছে সে। জিয়াদ কি বলল তখন? নাপি হিয়াকে নিয়ে গেছে? নাপি কেন হিয়াকে নিতে আসলো? ওদের প্ল্যান বিফলে গেছে তো গেছেই, আর মনে হচ্ছে তাদের কাছ থেকে কিছু লুকানো হচ্ছে। রুহি সব জামাকাপড় গুছিয়ে নিচ্ছে, তারা সন্ধ্যায় রওনা হবে বাড়ির উদ্দেশ্যে। রুহি খুব তাড়াতাড়ি কাজ করছে, তবুও যেন রাজের ধৈর্যের বাদ মানছে না। সে ক্রমশই ছটফট করছে, বিরক্ত বোধ করছে রুহির উপর। নাফি ও হিয়ার মাঝে কি আছে তা না জানা পর্যন্ত ওর শান্তি হবে না। জিয়াদের কথার ভাবার্থ যদি সে বুঝতে সফল হয়, তাহলে নাফি তো হিয়ার মাঝে কিছু না কিছু আছে। না হলে হিয়াকে পার্কে কেন নিতে আসবে নাফি? আর নাফি আসলেই বা কেন যাবে হিয়া? রাজ নিজের মেজাজ খারাপটা রুহির উপর দেখালো। আচ্ছা, তুমি কি এমন লেট লুটিপ রুহি? এমন একটু তাড়াতাড়ি তো করতে পারো নাকি? রাজের কথা শুনে রুহি খেকিয়ে উঠল। এমন না যে সে দুশ্চিন্তা করছে না, তারও তো চিন্তা হচ্ছে। রুহি ঝাঁঝালো কণ্ঠে রাজকে বলল, তোমার চোখ কি অন্ধ? দেখতে পাচ্ছ না আমি কত তাড়াতাড়ি করছি? পারলে তো হেল্প করতে পারো নাকি? রাজ তেড়ে গেল রুহির দিকে। রুহি চল শক্ত করে ধরলো। শক্ত গলায় বলো, খুব চোপা চলে তাই না? যা হয়েছে তোর জন্যই তো হয়েছে, তখন নেচেছিস কেন আসার জন্য? রুহি ঝাড়া মেরে সরিয়ে দিল রাজকে। রাজের কলার ধরে বলল, খবরদার, ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং দিলাম, আমার গায়ে হাত তোলার কথা স্বপ্নও ভেবো না। আমি কিন্তু ছাড়বো না তোমাকে।
রাজ ঢোক গিলল। বুঝতে পারলো তার এমন রিয়াক্ট করা হয়নি। রাজ রুহিকে টেনে কাছে নিল। রুহির কোমর পেঁচিয়ে ধরে বলল, সরি জান, আসলে মাথাটা একটু গরম হয়ে গেছে। তুমি শুনছো না জিহাদ কি বললো? রুহি রাগ কমলো না। হ্যাঁ শুনেছি। ওদেরকে দেখে মনে হচ্ছিল না ওরা খুব ক্লোজ, তাই তো? তাই বলে তো তুমি আমার সাথে সাথে এমন করতে পারো না। রাজ নত হলো। নমনীয় গলায় বলো, আচ্ছা আই এম সরি বেবি, আর হবে না। রুহি মিসকে একটা হাসি দিল। রুহি কখনো কাছা কাজ করে না। হিয়াকে কষ্ট দিতে এই বিয়েটা করা, কিন্তু বিয়ে যখন হয়েই গেছে এখন তো আর এটাকে অমান্য করা যাবে না। যদি রাজ কখনো ওকে ছেড়ে দিতে চায় বা কখনো দুর্ব্যবহার করে, তার জন্য তো রাজের বিরুদ্ধে সে ভালো প্রমাণ রেখেছে। রুহি বলল, যা করো আর তা করো, ভুলে যেও না তুমি কি করেছো। সম্পূর্ণ কল রেকর্ড আছে আমার কাছে। রাজ যে ভয়ঙ্কর রেগেছে তা ওর মুখ দেখে বোঝা যাচ্ছে। তাতে অবশ্য রুহি কিছু যায় আসে না। সে রাজের মুখের দিকে তাকিয়ে রইল জবাবের জন্য। রাজ তো দেখলো এবং বুঝলো। সে কল্পনা করেনি রুহি এমন কিছু করতে পারে। এখন ফেঁসে যেহেতু আছে, আর কি করার। রাজ বলল, ঠিক আছে, মনে থাকবে। রাজের উত্তর শুনে রুহি বাঁকা হাসলো। সে আবারও নিজের কাজে মন দিল। আর রাজ রাগে লজ্জায় হীনমন্যতায় হাঁসফাঁস করতে লাগলো। বেচারার অবস্থা 2 দিনেই নাজেহাল। রুহি যে খুব ডেঞ্জারাস তা আর বুঝতে বাকি নেই ওর। ওদিকের অবস্থাও খারাপ। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না বেচারারা। বিশাল আকৃতির ড্রয়িং রুমে বসে আছেন নাপি। শুধু সে নয়, আরও অনেকেই আছে। ঘরভর্তি মানুষ যাকে বলে, যদিও এসব হিয়াদের বাড়ির লোক। নাপের আত্মীয় বলতে ওর 3টি মেয়ে ফ্রেন্ড আর 4টা ছেলে ফ্রেন্ড এসেছে শুধু। বিয়ে তো হয়ে গেছে, এখন ঘরোয়াভাবে নিতে এসেছে, এই আর কি। খাওয়া দাওয়া সব শেষ, এখন হিয়াকে নিয়ে যাওয়ার পালা। নাপি হিয়ার বড় চাচা কামরুল হাসানের সঙ্গে কথা বলছে, অথচ ওর মন রয়েছে ঘরের ভেতর, যেখান থেকে কান্নার আওয়াজ আসছে। হেলেনা আর হিয়া দুজনের কান্নার শব্দ ভেসে আসছে। ওদের কান্না শুনে নাভির উদ্বেগ বাড়ছে। সে বারে বারে তাকাচ্ছে দোতলার দিকে, যেটা কামরুল হাসান খেয়াল করলেন কয়েকবার। একটা সময় কি তিনি বলে ফেললেন, ওরা মা মেয়ে কাছে, তুমি চিন্তা করো না বাবা। আচমকা এই কথাতে নাভি হকচকালো, লজ্জাও পেল ভীষণ। সে খুসখুস করে কেসে উঠল। এরপর বলল, না আসলে এমনি, মানে আঙ্কেল, কান্নার আওয়াজ আসছে তো তাই। হেলেনা মেয়েটাকে অনেক বেশি ভালোবাসে বুঝলে। আমার ভাইটা মরার পর তো মেয়েটার জন্য হেলেনা এই বাড়ি ছাড়লো না। বাবা, হিয়া শুধু হেলেনার আদরের তা নয়, কিন্তু হিয়া বাড়ির এই প্রতিটি সদস্যের খুব আদরের, বিশেষ করে আমার। মেয়েটাকে দেখতেই আমার ছোট ভাইটার কথা মনে পড়ে। এই জন্যই তো আমরা অনেক ভালোবাসার। বাবা ওকে ফুলের মতো মানুষ করেছে, ওর মা। হিয়াটাকে কখনো দুঃখ দিও না, ও একটু ছেলে মানুষ, তুমি না হয় একটু মানিয়ে নিও। কামরুল হাসান কথা বলতে বলতে নাপের হাত ধরল। মূলত সে এক প্রকার নাপের হাত জোর করে কথাগুলো বলল। কামরুল হাসানের কথা শুনে নাপির উপরতলায় হিয়া রুমের দিকে একবার তাকালো। এরপর আরেকটা হাত কামরুল হাসানের উপর হাত রেখে বলল, আপনাকে কথা দিলাম আমি সজ্ঞানে থাকা অবস্থায় ওর চোখের কখনো অশ্রু ঝরতে দেব না। হিয়া আমার স্ত্রী, ওকে ভালো রাখার দায়িত্ব আমার। আমি আমার সর্বস্বটা দেব আঙ্কেল। আশা করছি কখনো হিয়া মুখ থেকে কমপ্লেন শুনবেন না। কামরুল হাসান খুশি হলেন। যেমনটা চেয়েছিলেন ঠিক তেমনটাই পেয়েছেন হিয়ার জন্য। তিনি নিজের মেজ ভাইকে তাড়া দিতে লাগলেন হিয়াকে নিয়ে আসার জন্য। আজ তোকে পরের হাতে তুলে দিচ্ছি মা। জানিস এই হাত দুটো কত রাত না ঘুমিয়ে তোকে বড় করেছে। তোর বাবা শূন্যতা লুকিয়ে রাখতে গিয়ে কতবার চোখের পানি গিলে ফেলেছে। মা তোকে অনেক ভালোবাসে সোনা। আজ তুই অন্যের ঘরে যাবি, আমি কিভাবে থাকবো এই ঘরে? আমার ঘর থেকে লক্ষ্মী চলে যাচ্ছে, আমার সোনাটা চলে যাচ্ছে, আমি কিভাবে থাকবো মা? হেলেনা কাঁদতে কাঁদতে অজ্ঞান পেরায়। তাকে কোনোভাবে সামলানো যাচ্ছে না। হিয়ার চাচিরা তাকে নানাভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টায় আছেন, কিন্তু হেলেনা কিছুতেই থামছে না। সেই সাথে হিয়া তো আছেই। মায়ের কান্না দেখে মেয়েটাও ভীষণ কাঁদছে। হেলেনাকে জড়িয়ে ধরে হিয়া বলতে লাগলো, আমি যাব না আম্মু, তোমাকে ছাড়া আমি কোথাও যাব না। ঠিক সে সময়ে ঘরে ঢুকলো হিয়ার মেজো চাচা। তিনি ঢুকে ওদের কান্না দেখে অবাক হওয়ার ভান করে বললেন, হায় হায়, মা মেয়ের কান্নাকাটি করে একদম সাগর বানিয়ে ফেলতেছে। ওদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে। হিয়ার বড় চাচি বলেন, আরে আর বলো না মেজো ভাই, হেলেনাকে কতবার বলেছি এটার সামনে কাঁদিস না, কিন্তু না, ওর কাঁদতে তো কেঁদেই চলেছে। আর মেয়েটা তো দূরে কোথাও যাচ্ছে না, তাই না?
ওই তো যেতে আসছে 2 ঘন্টার সময়, যখন ইচ্ছে যেতে পারবে, যখন ইচ্ছে হিয়া আসতে পারবে। সবাই সহমত পোষণ করলো বড় চাচির কথায়। মেজো চাচা হিয়ার কাছে এলেন, কান্নারত হিয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আহা এ তো কান্নাকাটি কেন মা, কি হয়েছে? এখানে ওখানে রুহি আপা আজ থাকবে, আমরা যাবো আসবো, তুমি যখন ইচ্ছে আসতে পারবে, কাঁদছো কেন মা? তিনি এরপর হেলেনার কাছে গেলেন, আগের ন্যায় অবাক হওয়ার মতো করে বললেন, ছোট বউ তুমি কাঁদছো কেন? এই সময় কেউ কাঁদে? হ্যাঁ, ওঠো ওঠো, মেয়েকে নাভির হাতে তুলে দিতে হবে তো। এভাবে কেটে গেল কিছুক্ষণ। তারপর মেজো চাচা সহ হিয়ার চাচিরা সকলে ধরে নিয়ে গেল হিয়াকে আর হেলেনাকে। নাফি কামরুল হাসানের সঙ্গে কথা বলছে খুব মনোযোগে। কামরুল হাসানের ব্যবসার বিষয়ে হঠাৎ মাহমুদের খোঁচানিতে বিরক্ত হলো। কামরুল হাসানের সাথে কথা বলতে বলতে সে চোখ মুখ কুঁচকে তাকালো পাশে বসা ওর বন্ধু মাহমুদের দিকে। মাহমুদ মুখে কিছু বলল না নাফিকে, চোখ ইশারা তাকাতে বলল সামনে। নাফি মাহমুদের দৃষ্টি অনুসরণ করলো সামনে, সাথে সাথে তার হার্টবিট মিস হলো। থমকে গেল দুনিয়া, সিদ্ধ একটা প্রশান্তি ছড়িয়ে গেল হৃদয় জুড়ে। হিয়া তার দেওয়া উপহারই সেজেছে। নাপি হিয়ার পা থেকে মাথা পর্যন্ত দেখলো, সে যা যা দিয়েছিল সবই পড়েছে, একটাও বাইরের জিনিস নেই। নাফির দৃষ্টি সরল না, নড়লও না, এক দৃষ্টিতে তাকিয়ে রইল প্রিয়তমার দিকে। হিয়াকে সে ডার্ক মেরুন রঙের শাড়ি দিয়েছিল, দিয়েছিল সুন্দর কিছু গহনা। হিয়া সেসব পরেছে, কান্না করাতে মেকআপে 12টা বেজেছে, তবুও কি সুন্দর লাগছে। কান্নার তোপে ফুলে যাওয়া চোখগুলো থেকে নাফে চোখ ফেরাতে পারে না। মেয়েটা তো এমনিতেই অনেক সুন্দর, তার উপর প্রথমবারের মতো নিজের স্বামী দেওয়া উপহার পড়তেই যেন তার সৌন্দর্য বহুগুণ বেড়ে গেছে। নাফিকে বন্ধুরাও হিয়া থেকে চোখ ফেরাতে পারছে না। নাফি মুগ্ধ নয়নে দেখছে তার স্ত্রীকে, ওখানে কার কি বলার আছে, কিন্তু ওই যে থাকে না কিছু বাদর বন্ধু বান্ধব ভাই বেড়াদার। তাসরিক সবার সামনে বলে উঠল, নাফি ভাই আমার চোখ সরা এবার। ভাবি পালিয়ে যাচ্ছে না তো, আমাদের ফিরতে হবে কিন্তু। নাফি বেচারা আবারও লজ্জায় পড়ে গেল, কিন্তু সবার সামনে কিছু বলতেও পারলো না। তাসরিফের কথা শুনে সে সামনে তাকালো, দেখলে সত্যি সত্যি হিয়াকে তার একদম মুখোমুখি দাঁড় করানো হয়েছে। নাফি এবারও খুব কাছ থেকে হিয়াকে দেখলো। তার হিয়া, তার ভালোবাসা। মানুষকে ভালোবাসতে নাকি বছরের পর বছর লেগে যায়, অথচ সে কত দ্রুতই হিয়াকে ভালোবেসে ফেললো। কিছুক্ষণ সাধারণ কথাবার্তা চলল, এরপর মেয়ে তুলে দেওয়ার পালা। সবাই জোড়াজুড়িতে হেলেনা হিয়ার একটা হাত নিয়ে নাপির হাতে দিল, আবারও কেঁদে ফেলল মানুষটা। কান্নারত অবস্থায় বলল, শোনো বাবা, আজ আমি আমার সবচেয়ে দামি সম্পদটা তোমার হাতে দিলাম। তোর বাবার জায়গাটা আমি কতটা পূরণ করতে পেরেছি জানি না, আজ সেই জায়গাটা তোমার জন্য ছেড়ে দিলাম। ওকে আগলে রেখো, ভালো রেখো। আমি কষ্ট করে ওকে মানুষ করেছি, আজ থেকেও সুখের দায় তোমার। ও ভুল করলে ক্ষমা করো, অভিমান করলেও বুঝে নিও বাবা। আমার মেয়েটা খুব সাধারণ, খুব সোজা। তোমার কাছে একটাই অনুরোধ বাবা, আমার মেয়েটাকে যত্নে রেখো। আজ থেকে ও শুধু তোমার স্ত্রী না, আনামত। এই আনামত যেন কোনোদিন খেয়ানত না হয়, এই কথাটা মনে রেখো। নাফি বলল, ও আপনার মেয়ে আমার স্ত্রী, ওর নিরাপত্তা, সম্মান আর শান্তির দায় আজ থেকে আমার। ভালো থাকুক না খারাপ, কোনো অবস্থাতেই ওকে একা ফেলবো না। আমি প্রতিশ্রুতি দিলাম আপনাকে, আপনার মেয়ে অসুখে থাকবে না। কথাবার্তা হলো আর কিছুক্ষণ, সবাই যার যার মতো বিদায় দিল হিয়া নাফিকে। হিয়ার সঙ্গে আজকে তুবা গেল। এদের বাড়ি এখন পুরো ফাঁকা, শুধুমাত্র নাচিমা, নাফি আর হিয়া তুবা। হিয়াকে নাফির রুমে দিয়ে কিছুক্ষণ আগে সবাই চলে গেছে যার যার স্থানে। যেহেতু বিয়েটা অনেকটা লুকিয়ে হয়েছে, তাই বেশি ঝামেলা করতে হয়নি, পুরো নিরিবিলি সব কিছু। রাত তখন কত আর হবে, একটা ওই রকমই। হিয়া মাথায় একটা বড় ওড়না দিয়ে ঘোমটা দিয়ে বসে, যেখানে নাফের বান্ধবীরা বসিয়ে দিয়েছে। এই বাড়িতে আসার পর হিয়া ফ্রেশ হয়েছে, খাওয়া দাওয়া করেছে, শাড়িটা পাল্টাতে বলেছিল নাচিমা, কিন্তু শাড়ি হালকা হওয়ায় হিয়া আর ঝামেলা বাড়ায়নি। সেই মেরুন শাড়ি পরছে, সে বলে আছে নাফের বেডরুমে। আচ্ছা রুহি যখন জানবে হিয়া তার ভাসুরের বউ, তখন ওর রিয়াকশনটা কী হবে? হিয়াকে হিংসা করবে, এত বড় ক্ষতি করতে চাইলো। আর এখন তো আরও সারাক্ষণ দুজনে এক জায়গায় থাকবে, কি যে হবে ভাবতে হিয়ার মাথাটা আউলঝল হয়ে যাচ্ছে। আর রাজের বড় ভাবি, সে না চাইতেও সে রাজের থেকে প্রতিশোধ নিতে পারছে। সব কিছু কেমন অদ্ভুতভাবে ঘটে গেল না? রাজ এসে কী করবে?
ওদের দুজনের অবস্থাটা কি হবে? ঠিক তখনই হিয়ার মনে পড়ল অন্য কথা। বিয়ে যেহেতু হয়ে গেছে, নাফি তার স্বামী, জীবন মরণ এখন এখানেই কাটাতে হবে। হিয়া চায় না নাফি থেকে কিছু লুকাতে। সে মনে মনে ফোন দিয়ে আটলো নাফিকে আজকে সব কিছুই বলবে। না হলে যেহেতু একই বাড়িতে থাকবে সবাই, একদিন না একদিন তো জানতেই পারবে। অন্যের মুখ থেকে জানলে ব্যাপারটা আরও খারাপ দেখাবে। তাই হিয়া সিদ্ধান্ত নিল সে সব বলে দিবে আজকে। আনমনে সব ভাবছিল মেয়েটা। হঠাৎ দরজা শব্দে সে হকচকালো। বুঝতে পারল নাফি এসেছে। লজ্জারা সব মাথাচাড়া দিয়ে উঠল। চিত্ত কাঁপতে কাঁপতে লাগলো, হাত পা চোখ মুখ খিচে বন্ধ করে ফেললো সে। কে জানে কি হবে আজকে। ততক্ষণে হিয়ার ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে নাফি তার সামনে দাঁড়িয়ে আছে। কয়েক সেকেন্ডের মাথায় বসেছে হিয়ার সামনে। হিয়া ভয়ে গুটিসুটি মেরে গেল। আজ নাকি বাসরাত। ছি ছি। ওদিকে হিয়ার কাঁপাকাঁপি বুঝতে পারল নাফি। মনে মনে হাসল খুব। এখনই কিছু বললে দেখা যাবে আবারও জ্ঞান হারাবে হিয়া। বাসরাতে বউ জ্ঞান হারালে ব্যাপারটা মোটেও ভালো লাগবে না। নাফি গলা খাকারি দিল, নরম স্বরে সালাম দিল। আসসালামু আলাইকুম। হিয়া তো কথা বন্ধই হয়ে গেছে। ও সালামের জবাব কিভাবে দেবে? চুপ রইল মেয়েটা। বউ চেষ্টা করেও কোনো শব্দ করতে পারল না। নাপি হিয়ার নীরবতা দেখে হিয়ার ঘোমটাটা তুলল। দেখতে পেল লাজে রাঙা হয়ে যাওয়া সুন্দর মুখখানা। ইস, এই সুন্দর রমণী নাকি তার বউ। নাপি হিয়ার ঘোমটা তুলে আবারও সালাম করলো, আসসালামু আলাইকুম। হিয়া অত্যাধিক কাঁপছে। নিচু হয়ে বসে আছে মেয়েটা। নাপি ঘোমটা তুলে দিয়েছে বইয়ের মুখটা দেখার জন্য, কিন্তু হিয়ার জন্য তার হচ্ছে। হিয়া তো চোখ তুলে তাকাচ্ছেও না। নাপি আবারও বলল, এই যে হিয়া রানী, সালামের জবাব দিতে হয় কিন্তু। হিয়ার চোখ মুখ খিচে বন্ধ করে রেখেছে। লজ্জা লাগছে অনেক, কিন্তু আসলেই তো সালামে উত্তর দেওয়া ওয়াজিব। হিয়া বুঝলো নাফি তার দিকে তাকিয়ে আছে, হয়তো উত্তরের আশায়। হিয়া ভীষণ নার্ভাস, তবুও নিজেকে যথাসম্ভব স্বাভাবিক করার চেষ্টা করলো, যদিও খুব একটা লাভ হলো না। এরপর রিন্নের স্বরে বলল, জি, বিসমিল্লাহির রহমানির রহিম। হিয়ার জবাব শুনে নাপি ফিক করে হেসে উঠল। নাপির হাসি শুনে হিয়া বুঝলো সে কি বলে ফেলেছে। বেচারি লজ্জিত হলো খুব। লজ্জায় এক প্রকার মাথা কাটা গেল তার। জিভ কামড়ে ধরল সে। উসকুস করতে লাগলো মেয়েটি। মনে মনে বলো, যেন কোনো অদৃশ্য জাদু শক্তিতে সে নাপির সামনে থেকে অদৃশ্য হয়ে যাক। ওদিকে নাফের হাসি কিছুতেই থামছেই না। সে হাসতে হাসতে উঠে দাঁড়ালো। হিয়ার দিকে কিছুক্ষণ মুগ্ধ নয়নে তাকিয়ে রইল। মেয়েটা তো বোকা কেন? এখনও যদি এই অবস্থায় হয় তাহলে এরপর কি হবে? নাপি হিয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, স্বাভাবিক হও, কোনো ভয় নেই তোমার। উজু করে এসো, নামাজ পড়ো আমরা। নাফি হিয়াকে সময় দিল। সে চলে গেল ওয়ার্ড্রোবের কাছে। ড্রয়ার থেকে নিজের ট্রাউজার ও টি শার্ট নিয়ে চলে গেল ওয়াশরুমের দিকে। স্তব্ধ হয়ে গেল। ইস, তাকে কেন বারবার নাপির সামনে লজ্জা পড়তে হয়? ছি ছি, কি বলদের বলদ সে। কি ভাবলো নাপি? যা হয়ে হয়ে গেছে, এখন আর ভেবে কাজ নেই। হিয়া আস্তে ধীরে উঠল বিছানা ছেড়ে। মেয়েটার মনে পড়ল ওর ছোটো চাচি বলেছিল নাপি ঘরে আসলে যেন হিয়া পায়ে হাত দিয়ে সালাম দেয়, সাথে এক গ্লাস গরম দুধ খেতে দেয়। ওসব কথা মনে পড়ল। হিয়ার ঠোঁট ভেঙালো। তার বুঝি বয়ে গেছে? নাপির সামনে চোখ তুললে সে তাকাতেই পারছে না, আবার সালাম করবে তাই না? হিয়া বুঝে লজ্জা লাগে না? হিয়া করবে না এসব। এখন তার এইসব ভাবলে চলবেও না। যদিও নাপিকে কিভাবে রাজের কথাটি বলবে সেটাই ভাবার বিষয়। হিয়া ঘর জুড়ে পায়চারি করতে থাকলো। রুমে তো ওয়াশরুম একটাই, তাহলে নাপি ওকে কোথায় থেকে উজু করতে বলল? ততক্ষণে নাপি বের হয়েছে ওয়াশরুম থেকে। নাপি ব্ল্যাক টি শার্ট ও হোয়াইট ট্রাউজার পরিহার দিয়ে ওয়াশরুমের দরজা খুলে নাপি নিজের ভেজা চুলগুলো মুছতে মুছতে বের হলো। হিয়াকে হাঁটাহাঁটি করতে দেখে নাপি বলে উঠল, কিছু হয়েছে পুতুল? অপরিচিত সম্বোধনে ধরফড়িয়ে পেছনে তাকালো। নাপিকে দেখে সে আবার ঠুস ঝিমিয়ে গেল। কাচুমুচু হয়ে দাঁড়ালো। নাপিকে সে ভয় পাচ্ছে না, কিন্তু তার কেমন অদ্ভুত লাগছে। হঠাৎ করে কিভাবে বিয়েটা হয়ে গেল, আবার হঠাৎ করে এ বাড়িতে চলে এলো, আর এখন নাকি এই বেড়ার সাথে এক রুমে ঘুমাতে হবে। ইয়াক! নাপি হিয়ার অবস্থা দেখে পুনরায় তপ্ত শ্বাস পেল। এগিয়ে গেল হিয়ার দিকে। রমণীর সামনে গিয়ে দাঁড়ালো সে। পুনরায় মাথা হাত বুলালো। আদরের স্বরে বলল, তোমাকে পুতুলের মতোই সুন্দর লাগছে, তাই পুতুল বলেছি। আর এমনিতে একটা নিকনেম দিলে তোমাকে মানাবে, এই জন্য আলাদা আলাদা নামে ডাকে। বাই দ্য ওয়ে,
এখন যাও, ফ্রেশ হয়ে উজু করে এসো। হিয়া কোনো মতে দুপাশে মাথা দোলালো, গুটিসুটি পায়ে সরে গেল নাফির কাছ থেকে। নিজের তোয়ালেটা নিয়ে চলে গেল ওয়াশরুমে। হিয়া যাওয়ার পর নাফি আনমনে হেসে নিল খানিকক্ষণ। হিয়াকে যে তাকে এভাবে ভয় পাচ্ছে কেন, কিছুতেই বুঝতে পারছে না সে। এমন তো না যে আজকে তাদের প্রথম দেখা। মিনিট 10 পরে হিয়া বের হলো ওয়াশরুম থেকে। দেখলো নাফি তার জন্য নিজের একটুখানি পেছনে জায়নামাজ রেখে নামাজে দাঁড়িয়েছে। হিয়া আরও কোনো কথা না বলে চুপচাপ নাফির পেছনে নামাজে দাঁড়ালো। দুজনে 2 রাকাত করে শুকরানা নামাজ আদায় করে নিল। সালাম ফিরে জায়নামাজে বসে আছে নাফি। কিছুক্ষণের মধ্যে হিয়াকেও নামাজ শেষ হলো। হিয়া মনে মনে ভাবলো এটাই সুযোগ সব কিছু বলার। এখনই সব সত্যি কথা বলে দেবে সে, তাতে যাই হয় হোক। নাফির পেছনে বসা ছিল হিয়া, তাই নাপিকে নিজের দিকে ঘোরানোর জন্য হিয়া বলল, এই যে শুনছেন। নাপি শোনার জন্য প্রস্তুতি ছিল। হিয়ার এক বলাতে সে পেছন ফিরে তাকালো। মুখ ধোয়ার পর হিয়াকে আরও সিগ্ধ লাগছে। নাপি অবাক হয়ে গেল। হিয়াকে আজ এই মুহূর্তে সে নতুনভাবে চিনল। বলা যায় প্রেমে পড়লো আবারও। নাফি মোলায়েম কণ্ঠে বলল, হ্যাঁ বলো না। হিয়া মাথা নিচু করে নতস্বরে বলল, একটা কথা ছিল আপনার সঙ্গে। নাফি এগিয়ে গিয়ে বসলো হিয়ার সামনে। হিয়া তখন আসন দিয়ে বসা, হাত দুটো সামনে কোলের উপর রাখা। নাফি হিয়ার একটা হাত নিজের হাতের মধ্যে নিল, আদরের স্বরে বলল, আচ্ছা সব কথা শুনবো তোমার, 1 মিনিট। নাপির ঠান্ডা হাতের স্পর্শে কেঁপে উঠল হিয়া, তবে ওর কথার প্রত্যুত্তর করার স্পর্ধা দেখালো না। আবারও মাথা নিচু করে বসে রইল এবং হিয়াকে কিছু বোঝার সুযোগ না দিয়ে বলতে শুরু করলো, প্রিয়তমা, আজ এই পবিত্র মুহূর্তে আমাদের একসাথে জীবন শুরু করার এই প্রথম রাতে আমি তোমার সামনে দাঁড়িয়ে নিজেকে সবচেয়ে ভাগ্যবান মানুষ মনে করছি। সৃষ্টিকর্তা আমাকে শুধু একজন সঙ্গী দেয়নি, দিয়েছেন তোমার মতো একজন রূপসী গুণসী জীবনসঙ্গিনী। তুমি তার দেওয়া সেই অনন্য তোরফা, যা পাওয়ার জন্য আমি হয়তো সারা জীবন প্রার্থনা করেছি। এই নবজীবনের শুরুর লগ্নে আমি প্রতিজ্ঞা করছি, তুমি যেভাবে আমার জীবনে এসেছো এক অপার আশীর্বাদ হয়ে, আমিও তোমার জীবনকে সুখে শান্তিতে ভরিয়ে দেব। তোমার প্রতিটি হাসি, প্রতিটি আশা, প্রতিটি স্বপ্নকে আমি আমার নিজের মনে করে লালন করব। তুমি আমার জীবনের সেই ফুল, যার সুঘ্রাণ আমার প্রতিটি দিন মোহিত হবে। আজ থেকে আমরা দুজনে এক হয়ে গেলাম। নতুন যাত্রায় তুমি আমার পাশে থাকো, এই কামনা আর সৃষ্টিকর্তার কাছে। তোমাকে পেয়ে আমার জীবন সার্থক হলো প্রিয়তমা। কথাগুলো বলে নাফি একটা বক্স সামনে আনলো। কিছু সময়ে মাথায় বক্সটি উন্মুক্ত করলো নাফি। হিয়া যদিও কিছুই দেখছে না, সে হতভম্ব হয়ে গেছে। নাফি কি বলবো এসব, নিজের কানকে আপাতত অবিশ্বাস করছে হিয়া। সে এতক্ষণে নাপির দিকে তাকালো। ঠিক সে সময় নাপি উন্মুক্ত বক্সটি হিয়ার সামনে ধরল। তাতে দুটি সোনার নূপুর। নাপি হিয়াকে আরেক দফা অবাক করে দিয়ে বলল, প্রিয়তমা, আমাদের নতুন জীবনের এই প্রথম রাতে আমি তোমার হাতে এই ছোট্ট উপহারটি তুলে দিলাম। এটা শুধু একটা উপহার না, এটা আমার ভালোবাসার প্রতীক হিসাবে জেনো। আমাদের ভালোবাসার, আমাদের সম্পর্কের একটা স্মারক, যা আজ থেকে শুরু হলো। যেমন এই উপহারটি মূল্যবান, তার চেয়ে কোটি গুণ বেশি মূল্যবান তুমি আমার জীবনে। আজ থেকে আমাদের সমস্ত স্বপ্ন, আশা এবং ভালোবাসা একসাথে গাঁথা হবে। এই উপহারটি আমার সুখী ভবিষ্যতের একটি প্রতিশ্রুতি। আশা করি তুমি এটা পছন্দ করবে এবং প্রতিবার এটা দেখে মনে করবে আজকের এই রাতের কথা, যখন থেকে আমরা একে অপরের হয়েছি। হিয়া অন্য জগতে হারিয়ে গেছে। সে নাভির চোখের দিকে তাকানোই ছিল। নাভিও হিয়ার চোখের দিকে তাকালো। মিলিত হলো দুটি মন্ত্র চোখ। কিছুক্ষণ কাটলো এভাবেই। হিয়ার টনক নড়ল নাফির কথাতে। পছন্দ হয়েছে পুতুল? হিয়ার সত্যিকার পুতুলের ন্যায় নাফির হাতে সায় জানালো। মাথা ঝাঁকিয়ে নরম স্বরে বলল, হ্যাঁ হয়েছে। নাফি এরপর নিজের হাতে হিয়ার পায়ে নূপুর জোড়া পরিয়ে দিল। হিয়া তো তখন অন্য দুনিয়ায়। কি হচ্ছে আদৌ সে বুঝতে পারছে কি না সন্দেহ। হিয়া এরপর স্বাভাবিক হলো। নাফির আরেকটি কথাতে, কি বলতে চেয়েছিলে এবার বলো। ওরা দুজন তখনও জায়নামাজে বসে আছে। হিয়া ভাবলো আরেকবার নতুন জীবনে হিয়া নতুন করেই শুরু করতে চায়। অতীতে কি হয়েছে না হয়েছে তা নিয়ে ভবিষ্যতে কোনোভাবে খারাপ করতে চায় না। হিয়ার হাবভাবে এটা স্পষ্ট যে নাফির বিষয়ে যথেষ্ট স্যাটিসফাইড। হিয়া কিছুক্ষণ ভেবে তপ্ত শ্বাস পেল। এখন নাফি কি রিয়াক্ট করবে সেটাই দেখার বিষয়। হিয়া আবার মাথা নিচু করে ফেলল। কেমন একটা গুমট গলায় বলল, আমার অতীত সম্পর্কে কিছু বলার আছে আপনাকে। বিয়েটা তো তাড়াতাড়ি হয়েছে যে বলার সুযোগ পাইনি। তাছাড়া এটা কিভাবে বলবো আমি বুঝতে পারছিলাম না।
নাফি অমায়িক হাসি দিল একটা। সে ভাবতেও পারেনি হিয়া তাকে রাজের কথা বলবে, তাও আবার এই সময়ে। যেহেতু নাফি জানে, তাই আজ এই পবিত্র সুন্দর রাতটাকে ওই অমানুষের জন্য খারাপ করতে চায় না সে। ওদিকে নাফির একটুখানি নীরবতা হিয়াকে ভাবিয়ে তুলল। সে বুঝতে পারছে না নাফি কী ভাবছে মনে মনে, তাই হিয়ার বলা শুরু করলো, না না, ভুল ভাববেন না, সেরকম খারাপ কিছু ঘটেনি আমার সঙ্গে। আমি জাস্ট। হিয়া কথা সম্পূর্ণ করতে পারলো না, তার আগে নাফি থামিয়ে দিল হিয়াকে। হিয়ার ঠোঁটে আঙুল ছুঁয়ে বলল, আজ এসব কথা নয়, অতীতে যেটা হয়েছে সেটা অতীতে চলে গেছে, এখন তুমি সম্পূর্ণ আমার। তোমার সম্পূর্ণ স্মৃতি আমাকে দিয়ে ভরা থাকবে। ওসব ঝেড়ে ফেলে দাও মাথা থেকে। বলছি না, আজ থেকে নতুন জীবন শুরু হলো আমাদের। হিয়া আর কি কোনো কথা বলতে পারলো না। নাফি এইরকমই, কই সে তো কখনো বুঝতেও পারিনি। হিয়া সারাদিন অনেক ধকল গেছে তোমার উপর দিয়ে, চলো ঘুমাবে চলো। নাফি আর কোনো কথা বলতে দিল না হিয়াকে, নিজেও বলল না আর। দুজনে গিয়ে শুয়ে পড়ল বিছানায় এবং বাসর টাসর বাদ দিয়ে দুজনে পাড়ি জমালো ঘুমের রাজ্যে। ভোর 5টা বাজে। হিয়া উঠেছিল ওয়াশরুমে যাবে বলে, কিন্তু কলিং বেলের শব্দে তার হচ্ছে কোথায়। নিচে কলিং বেল বেজেই চলছে। হিয়া ওয়াশরুমে না গিয়ে নিচে নামলো দরজা খোলার জন্য। এ তো সকালে আবার কে এলো। নিচে নামতে নামতে হিয়া ভাবলো সে নতুন বউ, দরজা খোলা কি ঠিক হবে? আর নাফিমা ও বোধহয় ঘুমের ওষুধ খেয়ে বেঘরে ঘুমাচ্ছে। কালকে ওই মানুষটির বহুত খাটুনি খেটেছে, তাই হয়তো এত শব্দে জাগাতে পারছে না। কিন্তু হিয়া ভাবলো নিজের কথা, তাই হিয়া আবার উপরে গেল নাফির কাছে। আলতো করে নাফিকে ডাকতে লাগলো, এই যে শুনছেন, কে যেন এসেছে, একটু দেখবেন। নাভি ঘুমে বেঘর হয়ে আছে। সে আর উত্তর দেই। হিয়া বেশ কয়েকবার ডাকলো নাভিকে, তারপর নাভি ঘুমের ঘরে বলল, আচ্ছা তুমি দরজা খুলে দেখো কে এসেছে, হয়তো তাশরিফেরা এসেছে। তুমি যাও, আমি আসছি। জানি নাফি ঘুমের ঘরে এটা বলেছে, জেগে থাকলে জীবনে হিয়াকে যেতে বলতো না। নাফির কথা শুনে হিয়া নিচে নামলো আবার। দ্রুত গিয়ে দরজা খুলো। দরজা খুলে দেখলো, তাতে হিয়ার চক্ষু চড়ক গাছ। রাজা রুহি দাঁড়িয়ে আছে। হিয়াকে দেখে রুহি অবাক হলো। রুহি অবাক হয়ে বলল, তুই তুই এখানে কেন, বাড়িতে যাসনি? হিয়া কি বলবে এখন, এটা তো এখন তারও বাড়ি। হিয়া বলল, ভেতরে এসো, তারপর বলছি। উত্তর ওদের ঠিক পছন্দ হলো না। রুহির মনে ডাক ডাকছে, কি হয়েছে যা তা জানে না। রাজ বলল, হিয়া এটা কিন্তু রুহির উত্তর নয়, তাছাড়া তুমি এসব শাড়ি পরেছো কেন? ব্যাপারটা খেয়ালই করেনি। রাজের কথা লক্ষ্য করলো আর খেকিয়ে বলল, হিয়ারা বাচ্চা কি লুকাচ্ছিস বল, কিন্তু নাহলে তোকে আমি ছিঁড়ে ফেলবো কিন্তু। রুহি হিয়াকে ঠেলতে ঠেলতে ধমকাতে ধমকাতে ড্রয়িং রুমের ভেতরে নিয়ে এলো। বারবার বলতে লাগলো, এখানে কি হয়েছে বল হিয়া, কি হয়েছে আমাদের অবর্তমানে? হিয়া জবাব দেওয়ার আগে দোতলা থেকে ভেসে আসে কাট কাট গলার স্বর, রাজ তোকে আর তোর বউকে লাস্ট অ্যান্ড ফার্স্ট ওয়ার্নিং দিলাম, সেকেন্ড টাইম যেন হিয়ার সাথে এমন ব্যবহার করার দুঃসাহস দেখাস না। আর হ্যাঁ, তোদেরকে জানিয়ে রাখি, ও আমার স্ত্রী, অর্থাৎ তোদের বড় ভাবি। ওকে যেন নাম ধরে ডাকতে না দেখি, কথাটা মাথায় রাখিস। নাফির কথা প্রতিদিনই কানে পৌঁছাতে রাজ আর রুহি যেন পায়ের তোলা মাটি সরে গেল। দুজনই মুখোপানে ভেসে উঠল অবিশ্বাস ও বিস্ময়ের ছাপ। রুহি দুপা সরে গেল পেছনে, চোখ মুখ মুহূর্তে বিবর্ণ আকার ধারণ করলো। বড় বড় চোখ করে তাকালো হিয়ার দিকে। চোখ দুটোই তো বড় করেছে, মনে হচ্ছে এখনই কোটর ছেড়ে বেরিয়ে আসবে। রাজের অবস্থা আরও খারাপ। ও একবার উপরে নাফির দিকে তাকালো, আরেকবার রুহির সামনে থাকা হিয়ার দিকে তাকালো। রাজ টের পেল তার বুক অস্বাভাবিকভাবে কাঁপছে। চোখ মুখে ওর কৌতূহল। নাফি উপর থেকে পর্যবেক্ষণ করছে ওদের হাবভাব। মনে মনে খুব হাসছে সে, কেননা ওদের মুখ যা দেখার মতো হয়েছে না। নাফি বিরক্ত লাগছে হিয়াকে দেখে। হিয়া মাথা নিচু করে কেন দাঁড়িয়ে আছে, ওরই তো দেখার কথা, কিন্তু না, ও মাথা নিচু করে আছে যেন অন্যায় ও নিজেই করেছে। কিছু সময় কাটলো এভাবেই। নীরবতা ভাঙল রুহির গলার স্বরে, আমি যেটা শুনেছি তুমি কি তাই শুনেছ? রাজের উদ্দেশ্যে প্রশ্ন করলেও রুহির নজর হিয়ার দিকে। তার বিশ্বাস হচ্ছে না কিছুই। এটা তাদের কল্পনার অতীতে ছিল। কিভাবে কি হলো কিছুই তো বুঝতে পারছে না রুহি। তারা গেছে সবে 4 দিন। এই 4 দিনে হিয়ার বিয়ে হয়ে গেল, তাও আবার তার ভাসুরের সাথে। না না, এসব অসম্ভব। হিয়া বিয়ে হলে নাপির সঙ্গে হওয়ার কথা, কিছুতেই সম্ভব নয়। হিয়া এটা কিছুতেই করতে পারে না, কিছুতেই না। রুহির প্রশ্নের জবাব দেওয়ার মতো অবস্থায় রাজ নেই। সে অবিশ্বাস চাহনিতে তাকিয়ে আছে হিয়ার দিকে। রাজের নীরবতা বলে দেয় রুহির প্রশ্নের জবাব। তার মানে তারা সত্যিই শুনেছে? রুহি ক্ষিপ্ত হয়ে এগিয়ে যায় হিয়ার দিকে।
আজ ওকে সে কিছুতেই ছাড়বে না। এই যে রোদ্দুরের উপরে আসো তো। এগিয়ে এসেছিল ঠিকই, কিন্তু নাপির কথাতে আবারও থমকে গেল। নাপির কথাটা এই মুহূর্তে আগুনে ঘি ঢালার মতোই মনে হলো। রুহির আগে সাপের মতো ফুসফুস করতে লাগলো, পারে না তো সে হিয়াকে আস্ত চিবিয়ে খেয়ে ফেলে। সে পারছে না, কেননা এখানে নাপি আছে। রুহি সেই প্রথম দিন থেকে এই নাপি নামক মানুষটার থেকে দুহাত দূরে থাকে। এমনিতে তো সম্পর্কে ভাসুর হয়, রাগেও পাগল পাগল লাগছে। এখানে থাকলে কোনো কোনো না কোনো অঘটন ঘটে যাবে। রুহি আর দাঁড়ালো না, হিয়া দিকে একবার ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে চলে গেল। ওদিকে রাজ ঠায় দাঁড়িয়ে আছে। হিয়া তার বড় ভাইয়ের বউ, এই কথাটা সে মোটেও মানতে পারছে না। তার নিষ্প্রাণ দৃষ্টিতে হিয়াতেই আটকে। রাজ এই মুহূর্তে অনুভব করলো তার অন্তরের তীব্র ব্যথাটা। এই ব্যথা কিসের রাজ তা জানে না, শুধু জানে হিয়া তার ভাইয়ের বউ কিছুতেই হতে পারে না। এটা রাজ মেনে নিতে পারছে না কিছুতেই। হিয়া এবারে চোখ তুলে তাকালো, দৃষ্টি দিল রাজের চোখের দিকে। তার চোখের সামনে ভেসে উঠল 3 বছরের কিছু সুন্দর দৃশ্য। সে স্বামী থাকতেও পরপুরুষের কথা কিছুতেই ভাবতে চায় না। সে চোখ নামিয়ে নিল। ঠিক তখনই নাপি দ্বিতীয়বার বলে উঠল, কি হলো রোদ্দুরি? রাজ, আজ কিন্তু এখন তোমার দুলাভাই নেই, তোমার ছোট দেবর। হ্যাঁ, এরপর আজকে উদ্দেশ্য করে বলো, অনেক দূর থেকে এসেছিস, যা ফ্রেশ হয়ে আয়। নাপির এখন কাজ আছে। নাপির কথাতে রাজের ভেতরে তেমন একটা পরিবর্তন দেখা গেল না। ও হিয়া থেকে চোখ সরালো না, কিন্তু হিয়া আর দাঁড়ালো না। সে সিঁড়ি বেয়ে সোজা চলে গেল দোতলায় নাফির কাছে। হিয়ার নাফির কাছে পৌঁছাতেই নাভি হিয়ার হাত ধরল। দুজনে কি সুন্দরভাবে চলে গেল রাজের সামনে দিয়ে। রাজের কানে বারবার বাজতে লাগলো নাফির কথা, বলা কথা, ভাবি ভাবি ভাবি। রাজ বুঝতে পারছে না তার এত খারাপ কেন লাগছে। অন্তরটা জ্বলে পড়ে যাচ্ছে তার। কিন্তু কেন? হিয়া তার ভাইয়ের বউ হিসাবে, নাকি হিয়ার বিয়ে হয়েছে তাই? বিশাল আয়নার সামনে দাঁড়িয়ে সামান্য সাজুগুজু করছিল হিয়া। হঠাৎ নাপি তার পেছনে এসে দাঁড়ালো, আলতো হাতে ছুঁয়ে দিল হিয়ার ঘাড়ের কাছটা। হঠাৎ এহেন স্পর্শে কেঁপে উঠল হিয়া, শিউরে উঠল তার সমস্ত শরীর। অচেনা উত্তেজনায় কাঁপতে লাগলো তনুমন। সামনের আয়নায় দেখতে পেল নাফি তারই লাজুক মুখের দিকে তাকিয়ে আছে। এটা দেখে যেন হিয়ার লজ্জা শতগুণ বেড়ে গেল। রমিনী মাথা নিচু করে চোখ বন্ধ করে ফেলল দ্রুত। দু হাতে খামচে ধরল পরনের গোলাপি শাড়িটা। হিয়ার শরীরটা থরথর করে কাঁপছে, যে কোনো সময় পাবে পড়ে যায় ধপাস করে। নাফির আয়নায় স্পষ্ট দেখতে পাচ্ছে হিয়ার ভাবমূর্তি, হিয়ার লজ্জা, হিয়ার ভয়। নাফি হিয়ার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, এখনই যদি কাঁপাকাঁপি শুরু হয়, এরপরে কি করবে তুমি? না, বুঝেছি, এই জীবনে আর বইয়ের ভালোবাসা পাওয়া হবে না আমার। এইটুকু কথা বলায় নাভির ঠোঁট বারবার ছুঁয়েছে হিয়ার কান। উষ্ণ শিহরণে হিয়া হাঁসফাঁস করতে লাগলো। এটা কেমন অনুভূতি হিয়া জানে না। মেয়েটির সমস্ত শরীর হালকা হয়ে এলো, আর দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। ঠিক তখনই নাফি হিয়ার পিঠ ছুঁয়ে দিল। ব্লাউজের ফিতাটা বেঁধে দিল খুব যতনে। মূলত ব্লাউজের ফিতা বাঁধার জন্যই তো কাহিনী। ফিতা বাঁধা হয়ে গেলে নাফি সরে গেল হিয়ার কাছ থেকে। সাদা ট্রাউজার ও কালো টি শার্ট পরা সে। নাফি হিয়ার কাছ থেকে সরে গিয়ে নির্দিষ্ট দূরত্বের পাশে দাঁড়ালো। গলা খাকারে দিয়ে মনোযোগ আকর্ষণের চেষ্টা করলো সে। হিয়ার সব কিছু এমন উল্টাপাল্টা ছন্ন ছাড়া, মনটা তো আরও আগে। এই জন্য নাফির উদ্দেশ্যে খুব একটা সফল হলো না। তাই নাফি আবারও সে একই অবস্থায় ফিরে গেল, অর্থাৎ হিয়ার পেছনে। তবে সে এইবার আর হিয়াকে স্পর্শ করলো না, শুধু গিয়ে দাঁড়ালো। হিয়াও ততক্ষণে নিজেকে অনেকটা স্বাভাবিক করে নিয়েছে, তবে সে মাথা তোলেনি এখনও। ঠিক তখনই নাফি বলে উঠল, প্রিয় জীবনসঙ্গিনী, তুমি শুধু কারো ভালোবাসার সংজ্ঞায়িত নও, তুমি নিজের একটা সম্পূর্ণ বিশ্ব, নিজের আলোর উজ্জ্বল। তোমার যে ক্ষমতা আছে ক্ষমা করার, সেটা অনেক মানুষের মধ্যে থাকে না। তুমি যে জটিলতা মেনে নিলে, শান্তিতে থাকতে শিখলে, এটা তোমার অসাধারণ মনের শক্তি। তুমি দুর্বল নও, তুমি ভীষণ শক্তিশালী হিয়া। আমি যখন তোমাকে বেছে নিয়েছি, তখন আমি শুধু তোমার সেই দিনগুলোকে দেখিনি, দেখেছি একটি সাহসী নারীকে, যে আঘাত পেয়েও মানুষকে ঘৃণা করতে শেখেনি। দেখিনি, দেখেছি একটি হৃদয়কে যে আবারও বিশ্বাস করতে পারে। সেই হৃদয়টিকে আর ভালোবাসি হিয়া, ভীষণ রকমের ভালোবাসি। নাফির বলা কথাগুলো অর্থ হিয়া সাথে সাথে ধরতে পারল না, কেননা সে তো নাফিকে তার অতীতের বিষয়ে কিছুই জানায়নি, জানতে পারিনি আর কি। তাহলে নাফি এগুলো কেন বলছে? নাফি কোনোভাবেই জানার কথা না হিয়ার অতীত। তাহলে এসবের অর্থ কী? হিয়া চট করে তাকালো সামনের আয়না দিকে। নাফিও তাকিয়ে আছে।
তাই দুজনের চোখে চোখ মিলল। এবারে লজ্জা আড়ষ্টটা সব কাটিয়ে চেয়ে রইল ওই চোখে, যে চোখে স্পষ্ট দেখা যাচ্ছে তার প্রতি আঘাত, ভালোবাসা। কিন্তু হিয়া তখনও সন্দিহান। এখনো বেশি বেলা হয়নি, ওরা একটু আগে এসেছে রুমে। এসে হিয়া ফ্রেশ হয়ে নতুন শাড়ি পরে তৈরি হচ্ছিল। নাফি আবার শুয়েছিল, কিন্তু শাড়ি পরে চুলটা বাঁধার সময় হঠাৎ এসে উদয় হলো নাফি। আর তারপর থেকে তো এইসব। হিয়া বিচলিত হয়ে গেছে। নাফি বুঝতে পারছে তার কথার অর্থ হিয়া বোঝেনি। এই জন্য নাফি ফের বলল, শান্ত হওয়ার কোনো কারণ নেই প্রিয়তমা, তোমার তো চিন্তারও কিছু নেই। তুমি আমার স্ত্রী, এটাই বড় সত্য এখন। তাছাড়া আর সব ভুলে যাও। হিয়াকে আর কিছু বলতে না দিয়ে নাফি একটা চেয়ার টেনে আনলো। আস্তে ধীরে নাফি চেয়ারে বসিয়ে দেয় হিয়াকে, যে হাঁটু গেড়ে বসলো হিয়ার সামনে। ড্রেসিং টেবিলের উপর থেকে রাতে দেওয়া সেই সোনার নূপুর জোড়া হাতে নিল। হিয়াকে অবাক করে দিয়ে নাফি নিজের হাতে নূপুর জোড়া পরিয়ে দিল হিয়াকে। হিয়া তো হতবাক, ও তো হা করে নাফির কাজকর্ম দেখে যাচ্ছে। একটা কিছু তো বোধগম্য হচ্ছে না। সবকিছু কেমন যেন অদ্ভুতভাবে ঘটে যাচ্ছে তার সাথে। আর যা ঘটছে তা হিয়া থামাতেও পারছে না, কিছু বলতেও পারছে না, শুধু মেনে নিতে হচ্ছে।